আমাদের সাকসেস না পাইলে এই জায়গার মধ্যে সে যত বড় খেলোয়াড় হোক না কেন তাকে রিয়াল মাদ্রিদ দলের মধ্যে রাখবে না। আপনি যদি দেখি ইডেন হ্যাজার্ড থেকে পারফরমেন্স পায় নাই, তাকে বাদ করে দিছে। হামেস রদ্রিগেজ পারফরমেন্স পায় নাই, বাদ করে দিচ্ছে। আর পরবর্তীতে ক্রিস্টিয়ানো রোনালদো সাকসেস পাইছে, বনি মনে হচ্ছিল না, তাকে বাদ করে দিচ্ছে। রোনালদো ক্লাব থেকে বড় না, ক্লাব রোনালদো থেকে বড়, এই জিনিসটা বারবার মিন করাইছে। এই জিনিসগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। রামোস সাকসেস পাওয়ার পরে দলের সাথে পরিমাণ হচ্ছে না, তাকে আউট করে দিয়েছে। এই জিনিসগুলো আমরা দেখেছি। কেমন হতে পারে আসলে রিয়াল মাদ্রিদের জার্নিটা? অবশ্যই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জন্য এই জার্নিটা হবে আপনার এই যে শিয়ানে শিয়ানে লড়াই। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে একটা কিন্তু অভ্যন্তরীণ দ্বৈরথ চলতেছে, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। এর মধ্যে আপনার আছে আহ, আহ, কি বলে ওকে, কি জানি, রদ্রিগোর একটা ব্যাপার স্যাপার আছে, সেটাও আমরা খুব ভালো করে জানি। সব মিলিয়ে এই ব্যাপারটা হচ্ছে যে রিয়ালের সব প্রজেক্ট ঠিক থাকলেও কিন্তু রিয়ালের অভ্যন্তরীণ একটা মিলমিশের অভাব আমরা দেখতে পাচ্ছি। যদি অভ্যন্তরীণ মিলমিশের যেটা কেমিস্ট্রি, ওটা যদি প্রপারলি যদি সমাধান করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ এই সিজন ধাক্কা খাওয়ার সব থেকে বড় সম্ভাবনা আছে। জাবি আলোনসো যদি কোচের ভূমিকায় থাকেন, তার প্রধান লক্ষ্য থাকবে তার ড্রেসিং রুমের পরিবেশটাকে ঠিক করা। যদি ড্রেসিং রুমের পরিবেশ ঠিক করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ এই জায়গার মধ্যে ধাক্কা খেতে। এবং রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের কথা বলতে গেলে এই জায়গার মধ্যে খুব প্রবাবলি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ গত সিজনের টপ পারফর্মার। ভিনিসিয়াস জুনিয়র তার পারফরমেন্স ড্রপ করেছে এবং সেটা আমরা দেখেছি। এবং ফ্রন্ট লাইনের মধ্যে আরো একটা খেলো রদ্রিগোকে এবার কিন্তু কম দেখা যেতে পারে। আর্দা গোলারকে অনেক বেশি চান্স দিতে পারে আপনার এই যে স্টার্টিং 11-এর মধ্যে। ফ্রেডি ওয়ালভার্দে আসেন, মাস্তান্তিনোকে নতুন প্রজেক্ট সাইন করাইছে, তাকে নিয়েও কিন্তু অনেক আশাবাদী আমরা। রিয়ালের কোচের যেটা চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে ওয়ার্ল্ড ক্লাস ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করাইছে, তাকেও একটা ব্যাপার স্যাপার, তাকেও নানান পরীক্ষার মধ্যে যেতে হবে, এটা আমরা খুব ভালো করে জানি। তবে গোল লাইনের মধ্যে টিবু কর্তোয়া আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের বেস্ট সাইনিং আফটার ক্রিস্টিয়ানো রোনালদোর পরে সব থেকে বিগেস্ট সাইনিং এটা হচ্ছে টিবু কর্তোয়া যেভাবে করে আপনার রিয়াল মাদ্রিদকে উদ্ধার করে আসছে দিনের পর দিন, এটা টিবু কর্তোয়ার জায়গায় যদি অন্য কোনো গোলকিপার হতো, তাহলে হয়তো বা তার অবস্থান রিয়াল মাদ্রিদের মধ্যে এতদিন ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়তো। ইঞ্জুরি থেকে ব্যাক করে আসার পরে আবারও পুরাতন ছন্দে এবং দলের প্রধান খেলোয়াড় হিসেবে গোল লাইনের মধ্যে থাকা 11 জন খেলোয়াড়ের মধ্যেও কিন্তু তাকে প্রধান খেলোয়াড় হিসেবে গণ্য করা হচ্ছে, যে কিনা একটা গোলকিপার। এই জায়গার মধ্যে টিপু করতো আসলে তার ক্লাসের জন্য, তার পারফরমেন্সের জন্য, তার ডেডিকেশন লেভেল, এটা জাস্ট ওয়াও। এবং রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের মধ্যে হয়তো বা তাকে আমরা গোল লাইনের মধ্যে দেখতে পারবো। এবং ওয়ার্ল্ড স্টেজে তার পারফরমেন্সের তুলনা কিন্তু আমরা কখনো সন্দিহান চোখে দেখতে পারবো না। এটার জন্য আমরা বারবারই বলতে হয়, বর্তমান রাইট নাও ওয়ার্ল্ড ফুটবলের যতগুলো গোলকিপার আছে সব থেকে বেস্ট গোলকিপার তো আছেই, এবং গ্রেটেস্ট গোলকিপারের মধ্যে নিঃসন্দেহে টিবু কর্তোয়া থাকবেন। এবং জাবি আলোনসোর আশার ভরসার প্রতীক হিসেবে টিবু কর্তোয়া থাকবে। এবং প্রথম ম্যাচ আসোসিয়েশনের সাথে দেখা যাক কি হয়, সেই ম্যাচের মধ্যে আমরা আসলে বুঝতে পারবো যে রিয়াল মাদ্রিদের আসলে পুরাতন ছন্দ থাকতেছে কিনা বা ওজোট খাচ্ছে কিনা, এটা দেখতে হবে আমাদের। রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, আপনার বার্সেলোনা, এই তিনটা দলের আসলে লা লিগা বলেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, যেই কোনো আপনার এই যে টুর্নামেন্টের খেলা বলেন, এগুলাতে কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড মিডিয়ার চোখ থাকে। এই জন্য আমাদেরও চোখ রাখতে হবে।